আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উৎসব মুখর পরিবেশে শেষ দিনে ঢাকায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা। ঢাকা 17 আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাদের প্রতিনিধিরা। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। নূর হোসেনের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে সংসদ নির্বাচন ও গণভোট। শেষ দিনে রাজধানীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে ছিল উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক। এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। নির্বাচন কমিশনের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 15 আসন থেকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রতিনিধি দল। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি, আর সামনে আমাদের হাতে সময় আছে, সব মিলে 42-43 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। ঢাকা 11 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 14 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান, ঢাকা 12 আসন থেকে সাইফুল আলম খান মিলন, ঢাকা 4 আসন থেকে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা 9 আসন থেকে হাবিবুর রশিদ হাবিব, ঢাকা 8 থেকে জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে, কে কত বেশি আমাদের যাদের আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান তার। আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারবো। 4 জানুয়ারি শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শেষ দিনে ঢাকার বাইরেও ছিল মনোনয়নপত্র জমার হিড়িক। মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, জাতীয় পার্টির জিএম কাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আর বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। অপরদিকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেবার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে
ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। চট্টগ্রাম 11 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আর 1 আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। কুমিল্লা 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 3 আসনে বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, 4 আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং 11 আসনে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুরে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রংপুর 3 আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। একটা দুর্নীতিমুক্ত এবং এই বাংলাদেশে আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার যে লড়াই, সে লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা আমরা একতাবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা নিজেদের সমর্থন ব্যক্ত করে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই ইনশাআল্লাহ। বাগেরহাট 1 আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরিয়ানি, ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুর 2 আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁদপুর 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। ফরিদপুর 2 ও 4 আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী শামা ওবায়দ ও শহীদুল ইসলাম বাবুল। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। নেত্রকোনা 4 আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর এবং একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়নপত্র দাখিল করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হাসান মামুন। এছাড়া বরিশাল, মানিকগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে ছোট ছোট কাজের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 দশক পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নয়াপল্টনে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। আরাফাত ইসলামের রিপোর্ট। প্রায় 2 দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই প্রধান ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সামনে আসতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় অপেক্ষমান নেতাকর্মী ও জনগণের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো, সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এদিকে তারেক রহমানের আগমনে নয়াপল্টনে শত শত নেতাকর্মী সমবেত হন। এজন্য নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানের আধা ঘন্টা সময় লাগে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে পেয়ে খুশি নেতাকর্মীরাও। 17
বছর পরে পার্টি অফিসটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছে এবং আমরা আনন্দিত এবং উজ্জীবিত। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে দেখতে এবারকার হাসপাতালে গেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি কথা বলেছেন বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে। হাসপাতালটির সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন। বেগম খালেদা জিয়ার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? তামান্না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 10টা কিছু সময় পর হাসপাতালে প্রবেশ করেছেন এবং সেখানে দেশি বিদেশি সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি বৈঠক চলছে বলে আমরা জানতে পেরেছি এবং বৈঠক শেষেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ একটি সংবাদ সম্মেলন করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখনও সেই অপেক্ষায় আছি এবং এর আগে গত পরশুদিন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেছিলেন খালেদা জিয়ার অবস্থা অন্তত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছিলেন। এছাড়া গত 25 ডিসেম্বর তারেক রহমান যখন দেশে আসেন তিনি একটি সমাবেশ করেন। সমাবেশ শেষে তিনি সরাসরি তার মাকে, মমতাময়ী মাকে দেখতে হাসপাতালে এসেছিলেন এবং এরপর থেকে তিনি প্রতিদিন রাতেই তার মাকে দেখতে আসছেন বলে আমরা জানতে পেরেছি এবং দেখেছিলাম আমরা। আরেকটি বিষয় হচ্ছে যে গত 23 নভেম্বর খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরেই তাকে এবারকার হাসপাতালে আনা হয়েছিল এবং 1 মাস 7 দিন হলো তিনি এখন পর্যন্ত এই হাসপাতালে অবস্থান করছেন এবং তার চিকিৎসা চলছে এবং কখনো অবনতি কখনো উন্নতি এই পরিস্থিতির মধ্যেই যাচ্ছে আমরা জানতে পেরেছি এবং তার ব্যক্তিগত চিকিৎসক যতটুকু জানান আমরা সেই পরিস্থিতি সম্পর্কে আমরা জানাতে পারি। সেই হিসাবে খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তামান্না, জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকবসন ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় এই মার্কিন কূটনীতিক ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে এসে দলে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেও জানান। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখনো জামায়াতে ইসলামের সঙ্গে আসন চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন জাতীয় নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে
59টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতীক প্রকাশ করা হয়। প্রকাশিত 59 দলের প্রতীকের মধ্যে নেই আওয়ামী লীগের নৌকা। প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা এবং নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীকসমূহ ও স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে বর্ণাঢ্যভাবে বিজয় উৎসবের আয়োজন করে এনটিভি। রিয়াদের জমকালো আয়োজনে অংশ নেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের পাঠানো রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল উৎসব। 27 বারের মতো অনুষ্ঠিত হয় ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন। আয়োজনে পৃষ্ঠপোষকতায় এনটিভির সঙ্গে ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, বাথা রাসেল ট্রাভেলস, জান্নাত রেস্টুরেন্ট, সকার ফিটনেস, রিয়াদের আমিয়াল গ্রুপ, হোটেল চাঁদপুর, চাঁদপুর সুপার শপ, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট, বদিয়া ফ্রেন্ডস রেস্টুরেন্ট, আল সাবা ফুড স্টোর, নূর কিমামফোর্ড ট্রেডিং কোম্পানি, ফয়সাল সিসিটিভি, গালফ টলেডো রেস্টুরেন্ট, রিয়াদের ফুড হাউস ও আলোচিত বার্তা। সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সভাপতি আলী হাসান কিরণ। এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি পলিক্লিনিকের এমডি আবদুল্লাহ আল মামুন। প্রধান আলোচক রিয়াদের আমিয়াল গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। আমরা চাই এই প্রবাস বিনোদন মাঝে মধ্যেই আয়োজন করে আমাদের রিয়াদ প্রবাসীদেরকে আনন্দ দিবে, সেটাই প্রত্যাশা। এনটিভির জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর এই ব্যানারে, এনটিভির ব্যানারে সুন্দর সুন্দর অনুষ্ঠান করব, সবাইকে বিনোদন দিব। আমরা এনটিভির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতে চাই। প্রবাসের মাটিতে সকলকে নিয়ে, পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি আরও সামনে সুন্দরভাবে আয়োজন করতে চাই। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ওমর ফারুক ও বাউল শিল্পী ইমন। প্রবাসী ও দেশ থেকে যাওয়া শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করেন প্রবাসীরা। আমরা এই বিজয় দিবসের প্রোগ্রামে এনটিভির মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে পারতেছি। আজকে আমার একেবারেই মনে হয়নি যে আমি এত দূর থেকে এখানে এসে পারফর্ম করছি। আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এবং বাংলাদেশে আমার অডিয়েন্সদের সামনে গান গাইছি। আজকে এনটিভির নাচ গান অনুষ্ঠানে আমরা সকল পরিবার মুগ্ধ। আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।